মমতা ব্যানার্জি নিজের পুলিশ দিয়ে তদন্ত করাচ্ছেন না কেন? তাকে জেলে ভরছেন না কেন? কেন চুপ করে বসে আছেন? বলছেন সময় হলেই করব। সময় কখন হবে? যখন ওই বেহাল আর বেহায়া শালবনীতে ইস্পাত কারখানা বানাবে তখন সময় হবে? তার জন্য আমরা বসে থাকব? কি হয়েছে সেটা বলুন, ফাঁকা আওয়াজ করবেন না। অন্যকে বলছেন বেড়ে খেলবেন না, আপনি ফাঁকা আওয়াজ করবেন না। বন্দুকে যদি গুলি থাকে তাহলে গুলি শুনুন। উনি ভয় পেয়েছেন, উনি বেধড়ক ভয় পেয়েছেন যে এবার গদিটা চলে যাবে, এবং গদি চলে যাওয়ার পরে ওর কি হবে, ওর চেলাদের কি হবে, ওর ভাইপোর কি হবে। মির্জাফর কে? মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল। অমিত শাহ কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? অমিত শাহর নাম করে বলেছেন মির্জাফর। কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? নরেন্দ্র মোদীর সঙ্গে। নিজেকে শেষ অব্দি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করছেন মুখ্যমন্ত্রী। রয়্যাল বেঙ্গল ইঁদুর বললে আরও ঠিক হয়। উনি কি করবেন মাথা মুন্ডু বুঝতে পারছেন না, কারণ সর্বনাশ ঘনিয়ে এসেছে, একেবারে শিরে সংক্রান্তি। উনি আহত বাঘ না, উনি আহত ইঁদুর। বড় জোরে বলা যেতে পারে। চি করছেন। বিপ্লব দেবের সাথে আমার আধ ঘন্টার ওপর কথা হয়েছে। আমার খুব আশ্চর্য লাগছে যে মুখ্যমন্ত্রী বলছেন এই মনোজ আগরওয়ালকে, যিনি এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সে অভিযোগ বলছেন না কেন? আর মনোজ আগরওয়াল তো এই রাজ্যের মধ্যেই বাস করেন, তাহলে সেই অভিযোগ মমতা ব্যানার্জি নিজের পুলিশ দিয়ে তদন্ত করাচ্ছেন না কেন? তাকে জেলে ভরছেন না কেন? কেন চুপ করে বসে আছেন? বলছেন সময় হলেই করব। সময় কখন হবে? যখন ওই বেহাল আর বেহায়া শালবনীতে ইস্পাত কারখানা বানাবে তখন সময় হবে? তার জন্য আমরা বসে থাকব? কি হয়েছে সেটা বলুন, ফাঁকা আওয়াজ করবেন না। অন্যকে বলছেন বেড়ে খেলবেন না, আপনি ফাঁকা আওয়াজ করবেন না। বন্দুকে যদি গুলি থাকে তাহলে গুলি শুনুন। সামনে এসআইআর আর পেছনে মির্জাফর স্যার, এমন কথা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে তিনি রিয়াকশনের কথা মনে করিয়ে দিচ্ছেন। এক ধাপ এগিয়ে রীতিমতো স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে কটাক্ষে সুরে বলছেন সামনে এসআইআর আর পেছনে মির্জাফর স্যার, এনআরসি গায়ের জোরে বাংলা দখল করতে পারবেন না। এবং তার সাফ কথা, এসআইআরকে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে। অমিত শাহের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলছেন একজন মির্জাফর রয়েছেন দিল্লিতে, এই মির্জাফরদের কোনোভাবেই মৃত্যু হয় না, তারা চিরকাল বেঁচে থাকেন তাদের কাজের মধ্যে দিয়ে। তারা ভেবেছেন তারাই শেষ কথা বলবেন। তারা যদি এসব করতে যান তাহলে দাঙ্গা থেকে শুরু করে আরও অনেক কিছু বেরিয়ে পড়বে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। এনআরসি নিয়ে খেলার চেষ্টা করবেন না। এইসব আবোল তাবোল কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন, তার থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছেন যে উনি ভয় পেয়েছেন। উনি বেধড়ক ভয় পেয়েছেন যে এবার গদিটা চলে যাবে, এবং গদি চলে যাওয়ার পরে ওর কি হবে, ওর চেলাদের কি হবে, ওর ভাইপোর কি হবে, এইসব নিয়ে উনি বেধড়ক ভয় পেয়েছেন। সেই জন্য আবোল তাবোল অসংলগ্ন কথাবার্তা বলছেন। মির্জাফর কে? মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল। অমিত শাহ কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? অমিত শাহর নাম করে বলেছেন মির্জাফর। কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে? নরেন্দ্র মোদীর সঙ্গে। এটা হচ্ছে গিয়ে মানে অন্য শত্রু শিবিরে নিজেদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেবার একটা চেষ্টা, যেটা সেই রামায়ণের আমল থেকে চলে আসছে, যেটা সেই বিভীষণ আর রাবণের মধ্যে হয়েছিল। মুখ্যমন্ত্রী কি মনে করেন যে দিল্লিতে যারা রাজত্ব করছেন, যারা সারা ভারতের মানুষের আশীর্বাদ নিয়ে সেখানে ক্ষমতায় এসেছেন, তারা ঘাসে মুখ দিয়ে চলেন? তারা কিছু বোঝেন না যে মুখ্যমন্ত্রীর এইসব ছেলে মানুষই এর কেউ বরদাস্ত করবে না? মুখ্যমন্ত্রী যে এই সমস্ত কথা বলছেন, এই চিফ ইলেকশন কমিশনার নামে নানা রকম কথা, বেড়ে খেলবেন না, এগুলো কি ভাষা? বেড়ে খেলবেন না মানে কি? উনি কি গুটিয়ে থাকবেন? নিজের ওর মমতার কথা শুনে চলবেন? এগুলো সব, আমি আবার বলছি, সব নিদারুণ ভয়ের প্রকাশ। মমতা ভয় পেয়ে গেছেন যে এসআইআর হবে। এনআরসি হোক বা না হোক সে অন্য পরের কথা। এনআরসিটা আইনের মধ্যে আছে, এনআরসি নিশ্চয়ই হবে, কিন্তু এসআইআর হবে। এসআইআর হলে যত বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার, ভুতুড়ে ভোটার সবাই বাদ যাবে। তার ফলে মমতার ভোট হয়তো 30 লাখ 40 লাখ কমে যাবে। তারপরে মমতা কি করে সামলাবেন?
মমতা কি করে জিতবেন এই চিন্তায় তার ঘুম হচ্ছে না, এবং এই জন্য তিনি এই সমস্ত আবল তাবল অসংলগ্ন কতগুলো কথা বলছেন। বৈধ ভোটার বাদ গেলে যে সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না সে কথাও জোর দিয়ে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারি সুরে বলছেন যে বাংলার মানুষ কিন্তু অনেক শক্তিশালী এবং সাহসী, বাংলার মা বোনেদের অনেক শক্তি, কৃষক যুবদের অনেক শক্তি, সেজন্য ইংরেজরা বাংলার মানুষের সঙ্গে পারেনি বলে কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিয়ে গিয়েছিল দিল্লিতে, বাধ্য হয়েছিল নিয়ে যেতে। আমিও বিজেপিকে বলবো আগুন নিয়ে খেলবেন না। নির্বাচন কমিশন কি এই চাপ সামলাতে পারবে বলে মনে হয়, কি মনে করছেন? বাংলার মানুষ বলতে যাদের কথা উনি বলছেন, যাদের ভয়ে ইংরেজ রাজধানী সরিয়ে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিল, সেই বাংলার মানুষরা তো সবাই ছিল হিন্দু। মমতা কি বাঙালি হিন্দুদের ভরসায় রাজনীতি করেন না। মমতা বাঙালি মুসলিমের ভরসায় রাজনীতি করেন। এই জিনিসটা ভুললে চলবে না। মমতার রাজনীতির মূল কথা হচ্ছে বাঙালি মুসলিমের ভোটটা ওর পকেটে বা ওর কোঁচড়ে একেবারে নিশ্চিত করে রাখতে হবে, এবং তারপরে কুড়িয়ে বাড়িয়ে এদিক ওদিক থেকে যা ভোট পাওয়া যায় করতে হবে। এই বাঙালি মুসলিমের ভোটের মধ্যে রোহিঙ্গা ভোট আছে, তার মধ্যে অনুপ্রবেশকারীদের ঘুষপেটদের ভোট আছে, এগুলো তো আটকাতে হবে। কিন্তু এগুলো তো আটকানো যাবে না, কারণ এসআইআর হবে, এবং একটা রাজ্যে আবদ্ধ একটা পুঁচকে দলের একমাত্র নেত্রীর এই আস্ফালনে তো কিছু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তো কোনো হেলদোল হবে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী কাজ করে যাবে। এখন মমতা করেন কি, এইটাই হচ্ছে বিপদ। তাদের ভড়কে দেওয়ার জন্য, মুখ্য নির্বাচনী আধিকারিককে ভড়কে দেওয়ার জন্য মমতা এই সমস্ত আবল তাবল কথা বলছেন। নতুন সংযোজন করছেন যে এই বাংলা অধিকারের জন্য শেষ অবধি লড়াই করে, যদি মনে করেন এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেবেন তাহলে আমরা রেডি। সব অ্যাকশনের রিয়াকশানও রয়েছে। আহত বাঘ, এরপরে আহত বাঘ এবং সুস্থ বাঘের তুলনা টানছেন যে আহত বাঘ নাকি সুস্থ বাঘের চাইতেও বেশি ভয়ঙ্কর। মনে রাখবেন, রয়্যাল বেঙ্গল টাইগারকে আহত করলে সে কিন্তু প্রতিরোধ করবেই, গায়ের জোরে সমস্ত হয় না। নিজেকে শেষ অবধি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করছেন মুখ্যমন্ত্রী। রয়্যাল বেঙ্গল ইঁদুর বললে আরও ঠিক হয়। রয়্যাল বেঙ্গল ইঁদুরকে খোঁচালে ইঁদুর পালিয়ে যাবে, আর তা না হলে চিঁচি করে চিৎকার করবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কি করতে পারেন উনি? মমতা বন্দ্যোপাধ্যায় একটা সারা ভারতের মধ্যে 8% মানুষের একটা রাজ্য, সেই তার মধ্যে একটা পুঁচকে দল মমতা বন্দ্যোপাধ্যায়, একটা সর্বভারতীয় নির্বাচনী কমিশন, যারা নাকি নিজেদের সাংবিধানিক অধিকার, সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী কাজ করছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে পারেন? এগুলো হচ্ছে, আমি আবার বলছি, এগুলো হচ্ছে সব ভয়ের প্রকাশ। এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হাত পা পেটের মধ্যে ঢুকে গেছে। উনি কি করবেন মাথা মুন্ডু বুঝতে পারছেন না, কারণ সর্বনাশ ঘনিয়ে এসেছে, একেবারে শিরে সংক্রান্তি। অতএব এখন এই সমস্ত চিৎকার করে একে ওকে তাকে ভয় দেখানো, আবল তাবল কথাবার্তা বলা ছাড়া ওর কোনো কাজ নেই, ওর কোনো উপায়ও নেই। এইটাই উনি বলে যাবেন। বেড়ে খেলবেন না, এসব কী ভাষা, একটা মুখ্যমন্ত্রীর ভাষা? বেড়ে খেলবেন না মানে কি? উনি কি লুকিয়ে থাকবেন? মুখ্য নির্বাচনী আধিকারিক লুকিয়ে থাকবেন, ঘরে বসে থাকবেন? মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন? ওসব চলবে না দিদি, সময় শেষ হয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে একদিন চেয়েছিলেন যে রাজ্যে এনআরসি হোক, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তার সিএ, এনআরসি, এসআইআরকে তার প্রবল ভয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এখন এসআইআরের বিরোধিতা করছেন, অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির জন্য তিনি মানে গলা ফাটিয়েছিলেন। কেন এই জিনিসটা, এই বদলটা কেন হলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে, এবং ক্ষমতায় আসার পরে যা যা কুকীর্তি করেছেন সেগুলোকে চেপে রাখতে হবে। উনি ভুলে যাচ্ছেন যে কেউই অনন্তকাল ক্ষমতায় থাকতে পারে না। মার্কস, লেনিন, স্ট্যালিন, কোনো একনায়কতন্ত্রী দেশের কেউই পারেনি। মাও সেতুং যে এত বড় নেতা ছিলেন, মাও সেতুং মারা যাবার পরে তার মতবাদ চীনেরা একেবারে প্রশান্ত মহাসাগরের জলে ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী মনে করেন যে উনি কী করতে পারেন? উনি এসব কিচ্ছু করতে পারবেন না। উনি আহত বাঘ না, উনি আহত ইঁদুর বড় জোরে বলা যেতে পারে। চিঁচি করছেন ভারতের একটা কোণা থেকে, তাতে কারুর কোনো হেলদোল হবে না।
দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দিয়েছেন রিপোর্ট দিচ্ছেন রাজ্যপাল, এবং তিনি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পরিস্থিতি অত্যন্ত খারাপ, এভাবে চলতে পারে না। এবং তিনি বলছেন যে গণতন্ত্রে ভিন্নমত থাকে, রাজ্যপাল হিসেবে সব কিছু বিবেচনা করে দেখা উচিত এবং মাঠে গিয়ে পরিস্থিতি দেখে তবেই সুপারিশ করা উচিত, কিন্তু কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত তিনি নিতে পারেননি। পরিস্থিতিটা যা হয়েছে তাতে নির্বাচনী প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় তাহলে কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়ে যেতে পারে? এ কথা আমি বলতে পারবো না রাষ্ট্রপতি শাসন হবে কিনা, কিন্তু নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতেই হবে। ভারতে একটা কথা মনে রাখতে হবে যে 1947 সালের পরের থেকে নিয়মিত নির্বাচন হয়ে আসছে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে, সেই নির্বাচিত সরকার আবার ক্ষমতাচ্যুত হচ্ছে এবং এটা আগাগোড়া চলে এসছে। ভারতের আশপাশে যে দেশগুলো আছে তাদের চেহারা দেখুন, পাকিস্তানে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, নেপালে কি হচ্ছে, শ্রীলঙ্কায় কি হচ্ছে, কিন্তু ভারত সে ধাতুতে গড়া নয়, ভারত অন্য ধাতুতে গড়া, এবং সেই ধাতুতে তৈরি কোনো দেশ এই মমতার আবোল তাবোল চিৎকারে হেলে যাবে না। যথাসময়ে নির্বাচন হবে, সেই নির্বাচনে মমতা যদি জিততে পারেন তো জিতবেন, হারতে পারেন তো হারবেন, এবং সেখানে যদি উনি হারবার পরে বা হারবার আগে যা যা কুকীর্তি করছেন সেগুলো যদি ধরা পড়ে তাহলে তার পরিণাম তাকে করতেই হবে, সহ্য করতেই হবে। এখানে বিজেপি নেতাদের ওপরে বারবার আক্রমণ হচ্ছে। আমরা রিসেন্টলি দেখলাম যে বিজেপি নেতাদের ওপর কীভাবে আক্রমণ হচ্ছে, কীভাবে তাদের রক্তাক্ত করা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে শুভেন্দুবাবু বলছেন যে বেঙ্গল ওয়ান্টস অ্যাকশন, কেন্দ্র কি কোনো কড়া পদক্ষেপ এবার নেবে? সেটা আমি বলতে পারবো না, সেটা তুমি কেন্দ্রীয় নেতাদের জিজ্ঞেস করো, কিন্তু আমার মনে হয় নেওয়া উচিত। কারণ বিশেষ করে কোনো সাধারণ লোক নয়, একজন অনুসূচিত জনজাতির এমপি, একাধিকবার এমপি, যাকে এইরকম বিভৎসভাবে নৃশংসভাবে মারা হয়েছে, তার সঙ্গে একজন এমএলএ, এই দুজনকে এরকমভাবে আহত করা হয়েছে, এর বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। একটা শেষ প্রশ্ন করব যে আপনার সঙ্গে কি বিপ্লব দেবের কোনো কথা হয়, যে কথা হয়েছে যে উনি তো এখানকার পর্যবেক্ষক হয়েছেন, 26-এর ভোটে বিজেপি কতটা সিরিয়াস এই রাজ্যকে নিজের দখলে আনার জন্য, কিছু বলতে পারবেন? বিপ্লব দেবের সাথে আমার আধ ঘন্টার ওপর কথা হয়েছে এবং প্রচুর বিষয়ে আলোচনা হয়েছে। আমি একটা ছবিও আমার একটা ছবিও তোলা হয়েছিল, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এর চেয়ে বেশি আমি কিচ্ছু বলতে পারছি না।